আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ঈশার চিৎকারে আমার ১২টা বেজে গেল। কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ আমি ভয়ে ধরফরিয়ে উঠতে গিয়ে ঈশাকে ধাক্কা দিয়ে ফেলি। তাতেই হলো বিপত্তি। আমার ধাক্কার টাল সামালতে না পেরে বিছানা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যায়। ঈশাকে তোলার বদলে আমি হতভ্রম হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ব্যাপারটা কী হলো কিছুই বোধগম্য হলো না। খুবই তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল। এদিকে এসে মেঝেতে পড়ে কোমর ধরে কুকিয়ে উঠে বলে, উফ মাগো, আবারও মনে হয় কোমরটা গেল। কথাটা বলতে বলতে আমার দিকে রাগিত দৃষ্টি নিয়ে তাকায়। ঈশা আমার দিকে তাকাতেই আমি নিজেকে স্বাভাবিক করে নিচে নেমে এলাম ওকে উঠানোর জন্য। আমি বললাম, সরি, আসলে আমি বুঝতে পারিনি, ঘুমের মধ্যে ছিলাম তো তাই। কথাগুলো বলতে বলতে হাত বাড়িয়ে দিলাম। ঈশা তখন রেগে মেগে আগুন। আমি হাত বাড়িয়ে দিতেই আমার হাতে থাপ্পড় মেরে সরিয়ে দেয়। তারপর নিজে থেকে কোনো রকম উঠে আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি কিছু বলতে যাব তার আগে এসে রাগে গজগজ করতে করতে আমাকে বলে, নিজেকে কি ভাবেন? হ্যাঁ, ইচ্ছে হলেই কাছে টানবেন, আবার ইচ্ছে হলে ধাক্কা মেরে সরিয়ে দেবেন। কি বোঝাতে চাইছেন আপনি? আমি ওর রাগ দেখে কিছুটা থতমত খেয়ে যাই। কিছুক্ষণ চুপ থেকে বললাম, সত্যি বলছি, আসলে আমি বুঝতে পারিনি তুমি ছিলে। ঈশা বলে, যখন বুকে জড়িয়ে নিয়েছিলেন তখন চোখে দেখেননি কাকে জড়িয়ে ধরেছেন? আমি বললাম, আসলে আমি তো। আমার কথা শেষ হতে দিল না। তার আগেই ঈশা বলে, একদম চুপ, কোনো অজুহাত দেবেন না। আপনার মতলব আমি বুঝি। আপনি আপনি তো বড় খারাপ লোক। কথাটা বলে হনহন করে চলে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে আমার দিকে তাকিয়ে বলে, দেখে নেব পরে আপনাকে আমি, মনে থাকে। কথাটা শেষ হলো না, তার আগে সজোরে মাথায় বাড়ি খেলো দেয়ালের সাথে। আসলে ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, তাই কোন দিকে যাচ্ছে সে খেয়াল করেনি। আমি খেয়াল করেছিলাম, কিন্তু আমি বলার আগে সে দেয়ালের সাথে ধাক্কা খায়। বাড়িটা খুব জোরেই খায়, সাথে সাথে মাথা ধরে নিচে বসে যায়। আমি ছুটে গিয়ে ওর পাশে মেঝেতে বসে বললাম, খুব লেগেছে না? একটু দেখে চলতে পারো না? ঈশা হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলে, সব আপনার জন্য হয়েছে। আপনাকে তো আমি পরে দেখে নেব। আমি বললাম, যাহ বাবা, আমি কি করলাম? তুমি তো আমার দিকে তাকিয়ে যেতে যেতে বাড়ি খেলে, এখন সব দোষ আমার? ঈশা বলে, তা নয় তো কি। প্রথমে তো আপনিই শুরু করলেন, ধাক্কা মেরে ফেলে দিলেন খাট থেকে। এখন আপনার দিকে তাকিয়ে যেতে যেতে মাথায় বাড়ি খেলাম। এটা তো আপনার জন্যই হয়েছে। আমি ওকে শান্ত করার জন্য বললাম, ঠিক আছে, সব দোষ আমার, তার জন্য সরি। এবার হয়েছে, এখন ওঠো। ঈশা বলে, থাক, আর দরদ দেখাতে হবে না। এতক্ষণ ধরে ওর কথা শুনে যাচ্ছি, ওর কথায় হাঁ পুরাচ্ছি, কিন্তু মেয়েটি বেশি কথা বলে। কতক্ষণ নিজেকে কন্ট্রোল করা যায়? ধৈর্যের বাঁধ ভেঙে গেল আমার। আমি চেঁচিয়ে বললাম, এই অনেক হয়েছে তোমার বকবক। তোমার সব কথা সহ করি বলে মাথায় উঠে বসেছ। কিছু বলি না বলে কি ভেবেছ আমি কিছু বলতে জানি না? সবসময় আমাকে মেজাজ দেখাও, আবার আমাকে থাপ্পড় মারো। তোমার সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হই। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। কি ভাবো তুমি আমাকে, কাপুরুষ? চুপচাপ তোমার কথা শুনি বলে যখন যাইছে বলে যাবে, যাইছে করে যাবে। এবার থেকে আমার কথা না শুনলে না, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। এখন ওঠো, খাটে গিয়ে বসো। আমার ধমক খেয়ে ঈশার চোখে জল টলমল করছে। চোখের পলক পড়লে জল গড়িয়ে পড়বে গাল বেয়ে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বিয়ে হয়েছে পর্যন্ত এমন মেজাজ দেখে বা ধমক দিয়ে কথা কখনো বলেনি। আজ হঠাৎ আমার আচরণে ঘাবড়ে যায়। আমি দেখি ঈশা চুপচাপ বসে আছে আমার দিকে তাকিয়ে। আমি বললাম, কি হলো, কথা কানে যাচ্ছে না? উঠে বিছানায় বসতে বলেছি, কিন্তু না, তারপর আমার কথা শুনছে না। এবার আমার মেজাজ গেল গরম হয়ে। আমি কিছু না বলে ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে বিছানায় বসালাম। আমি বললাম, এখানে চুপচাপ বসো, একটু নড়েছো তো খবর আছে। এই বলে কপালের দিকে তাকাতেই দেখি কপাল অনেকটা ফুলে গিয়ে লাল হয়ে গেছে। আমি দেরি না করে বেরিয়ে চুমকিকে বললাম আইস নিয়ে উপরে আসতে। আমার কথা মতো চুমকি কিছুক্ষণ পর আইস নিয়ে উপরে আসলো। আমি একটা রুমালের মধ্যে আইসগুলো রেখে ঈশার কপালে চেপে ধরলাম। প্রথমে ঈশা একটু ব্যথায় কুকিয়ে ওঠে, পরে আমার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। কারণ আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছি। আমার চোখে মুখে রাগ ফুটে উঠেছে স্পষ্টভাবে। ঈশা করুণ সুরে আমাকে বলে, আপনি এত রেগে আছেন কেন আমার উপর? আমি বললাম, তো কি করব? তোমার উপর রাগ না করে তোমাকে কোলে নিয়ে আদর করব? তুমি নিশ্চয় সেই কাজটাই করেছো যার জন্য আমি তোমার উপর রেগে আছি। ঈশা বলে, আমি আবার কি করলাম? আমি তো ব্যাস। ওর কথা শেষ হবার আগেই আমি বললাম, চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। আমার কথা শুনে ঈশা একদম চুপ হয়ে গেল। আমি আরও কিছুক্ষণ আইস ধরে রাখলাম ওর কপালে, তারপর হালকা মলম লাগিয়ে দিয়ে বললাম, নিচে যাওয়ার প্রয়োজন নেই, এখানে শুয়ে থাকো। আমি চুমকিকে বলে দিচ্ছি নাস্তা দিয়ে যাবে। এ বলে আমি চুমকিকে বলে দিলাম নাস্তা উপরে দিয়ে যেতে। এভাবে মান অভিমানে আরও বেশ কিছুদিন কেটে গেল। আমি এখন অনেকটাই সুস্থ। হাতের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, মাথার ব্যান্ডেজ চেঞ্জ করা হয়েছে, কারণ মাথার গা এখনও শুকায়নি। তাই এদিকে ঈশা স্বাভাবিক আচরণ করে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন কিছুই হয়নি, আর ওই ঘটনা নিয়েও কোনো কথা হয়নি। কিন্তু আমার মনে বেজায় দ্বন্দ্ব। ওর স্বাভাবিকটা আমার বোধগম্য হচ্ছে না। তাই ভাবলাম আজ রাতে ওকে জিজ্ঞেস করব। পুরো দিন কেটে গেল টুকিটাকি অফিসের কাজ করে। আসলে আমি ঘরেই বসে এখন অফিসের কাজগুলো করি। শরীর এখনও দুর্বল বলে অফিসে যাই না। রাতে খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে গেল। আমি রুমে বসে বসে ঈশার জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর ঈশা রুমে আসে 2 কাপ কফি নিয়ে। আমাকে 1 কাপ কফি দিয়ে অন্য কাপ নিয়ে আমার সামনে বসলো।
আমি কফিতে চুমুক দিয়ে বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ঈশা বলে, কি কথা বলুন। আমি বললাম, চলো ছাদে যাই। ছাদের কথা শুনে ঈশা চেঁচিয়ে বলে, না না, একবার ছাদে গিয়ে কি হয়েছে মনে নেই? এখন আবার ছাদে গিয়ে আরেক বিপদ বাঁধাতে চাই না। আমি বললাম, আরে ঠিক আছে, ছাদে যাব না, তাহলে বরং চলো বারান্দায় গিয়ে বসি, কি এতে কোনো আপত্তি নেই তো? ঈশা বলে, না চলুন। তারপর আমি আর ঈশা বারান্দায় গিয়ে বসলাম। দুজন বসে বেশ কিছুক্ষণ নীরবতা কাটালাম। ঈশা বলে, কি ব্যাপার চুপ করে বসে আছেন যে? কি কথা বলার ছিল সেটা বলুন। আমি বললাম, বলবো, তবে আমার কথাগুলো সিরিয়াসলি নেবে, মজা একদম করবে না আমার সাথে। যা বলবো তার উত্তর সত্যি সত্যি দেবে। ঈশা বলে, ঠিক আছে, চেষ্টা করব, তবে আপনি কি বলতে চাইছেন? আমি বললাম, দেখো ঈশা, আমাদের বিয়েটা কোনো খেলনাভাবে হয়নি, সব ফর্মালিটি কমপ্লিট করে সত্যি সত্যি বিয়েটা হয়েছে। ঈশা বলে, সেটা তো আমিও জানি। আমি বললাম, হ্যাঁ তুমি জানো, বাট এখন সমস্যা হচ্ছে অন্য জায়গায়। দেখো, আমাদের দুজনের মাঝে একটা দুর্ঘটনা ঘটেছে, যা তুমিও জানো আমিও জানি। সবকিছু ক্লিয়ার যে আমি সেই লোক যে তোমাকে ধর্ষণ করেছে। দেখো, কিছু মনে করো না আমার কথায়, কথাটা বলতে বাধ্য হচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, তুমি জেনেও কোনো অ্যাকশন নিচ্ছ না কেন? আমাকে দেখে তোমার রাগ হয় না, ঘৃণা জন্মায় না? আমাকে দেখলে পুলিশকে ধরিয়ে দিতে মন চায় না? ঈশা আমার কথার উত্তর না দিয়ে মুচকি হাসে। আমি বললাম, তোমার মুখের হাসি আমার উত্তর না ঈশা। তুমি এতটা স্বাভাবিক কি করে থাকো আমি জানতে চাই। এভাবে শান্ত থেকে কি বোঝাতে চাইছো? ঈশা একটা দিক নিঃশ্বাস ফেলে বলে, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? আমি বললাম, আমি জানি না ঈশা আমি কি করতাম, তবে হয়তো কখনো ক্ষমা করতে পারতাম না। ঈশা বলে, প্রথমে একটা কথা বলে রাখি, সেই ঘটনা আমি আমার বান্ধবী নিহারিকা ছাড়া আর কেউ জানে না, আমার মা বাবা পর্যন্ত না। ঈশার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। যে পরিস্থিতিতে আমি ওকে ছেড়ে এসেছিলাম, কম করেও 1 মাস হসপিটালে অ্যাডমিট থাকতে হতো, এই 1 মাস ওর মা বাবা ওর কোনো খোঁজ খবর নেয়নি। ঈশা আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলে, এই কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। মানে আমার বান্ধবী ছাড়া আর কেউ জানে না, সেটা কিভাবে হতে পারে, তাই তো? তাহলে বলি শুনুন। সেদিন হসপিটালে অ্যাডমিট হওয়ার পর সারাদিন আমার চিকিৎসা চলল। মোবাইলের প্রথম সিরিয়ালে নিহারিকার নাম্বার ছিল, তাই পুলিশ নিহারিকাকে আগে ফোন দেয়। ফোন পেয়ে নিহারিকার হাজব্যান্ড এবং ওর বড় ভাই ছুটে আসে হসপিটালে। ততক্ষণে আমার জ্ঞান ফিরেছে, সারা শরীর জুড়ে ব্যান্ডেজ করা। আমার এই অবস্থা দেখে নিহারিকা কান্নায় ভেঙে পড়ে। পুলিশের কাছে শুনেছিল আমাকে রেপ করা হয়েছে, এটা শুনে ওর মাথায় আসমান ভেঙে পড়ল। কি জবাব দেবে আমার মা বাবাকে, সেটাই ভাবতে লাগলো ওরা। আমি তখন একটু একটু কথা বলতে পারি। আমি ওকে না করে দিলাম যাতে বাড়িতে ফোন দিয়ে এসব কথা না বলে, কারণ আমার বাবা হার্টের রোগী। এসব কথা শোনার সাথে সাথে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তাই আমি ওদেরকে না করে দিলাম। কিন্তু আমাকেও 10 দিনের মাথায় বাড়ি ফিরতে হবে। 1 সপ্তাহ হসপিটালে থেকে কিছুটা সুস্থ হলে আমাকে কক্সবাজার থেকে ঢাকা হসপিটালে শিফট করা হয়। মা বাবাকে বলা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই মা বাবা আজও জানে না আমার সাথে কি হয়েছিল সেদিন। এখন আসি আসল কথায়, আমি সব জেনেও কেন চুপ করে আছি? কি করব আমি, আপনি বলুন তো? আপনাকে পুলিশে দিতে পারি, কিন্তু তাতে কি মানসম্মান বাড়বে না কমবে? উল্টো মানসম্মান যাবে, তার সাথে সবকিছু ফাঁস হয়ে যাবে। যে সম্মানটুকু বজায় রেখে বেঁচে আছি এখনো, সেটাও ধূলিসাৎ হয়ে যাবে। তখন আপনার মা বাবার, আমার মা বাবার কি পরিস্থিতি হবে ভেবে দেখেছেন? তখন পারবেন সবকিছু সামাল দিতে? আর বাকি রইল রাগ বা ঘৃণা। আপনার সাথে রাগ করে কি লাভ হবে বলুন তো? আমার যা হারিয়েছি তাকে ফিরে পাবো? যে কষ্টটা আমি পেয়েছি তার কি কোনো লাঘব হবে? আপনাকে ঘৃণা করব কিভাবে? আমাদের বিয়ে হয়েছে, বছর হতে চলল, একই ছাদের নিচে একই ঘরে একই বিছানায় দুজন থাকি। আপনি চাইলে আমাকে জোর করে যা ইচ্ছে করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। আমাকে আমার সম্মানটুকু দিয়েছেন, 2 হাতে আগলে রেখেছেন। আর এমনিতেও আমাদের মাঝে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি অনেকবার দেখেছি আপনি সেই ঘটনা নিয়ে অনেক চিন্তায় থাকতেন। আমি দেখেছি সেই ঘটনা নিয়ে আপনি অনেক কষ্ট পেতেন, কান্না করতেন। আপনার মাঝে অনুশোচনা কাজ করত। আপনি আপনার অপরাধ নিজের মুখে স্বীকার করেছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। তাই আমি সবকিছু জেনে শুনে আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনাকে অপরাধী বানিয়ে রেখেও কি লাভ? যে অপরাধ আপনি নিজের ইচ্ছায় করেননি, সেই অপরাধের শাস্তি আমি আপনাকে কিভাবে দেব? এই বলে ঈশা চুপ হয়ে গেল। ওর মুখে সব শুনে আমি নিস্তব্ধ হয়ে যাই। মেয়েটি কত উদার, এক নিমেষে আমাকে ক্ষমা করে দিল। আমি বললাম, সত্যি ঈশা, তুমি অনেক ভালো। তোমার জায়গায় অন্য কেউ হলে অনেক কিছু করতো, এত সহজে আমাকে ক্ষমা করতো না। ঈশা বলে, আপনিই অনেক ভালো। এতদিন আপনার সাথে থেকে এটা বুঝতে পারলাম। এবার নিশ্চয়ই আপনার সব কথার উত্তর পেয়ে গেছেন। আমি বললাম, সব কথার উত্তর পেয়ে গেছি, কিন্তু ঈশা, আমার যে আরও কিছু চাই। ঈশা বলে, আরও কিছু চাই মানে? একটু অবাক হয়ে বলে। আমি ওর হাত ধরে বললাম, ঈশা, সবকিছু তো মিটে গেল, কিন্তু আমাদের বিয়ের আরও কিছু ফর্মালিটি যে বাকি রয়ে গেল, সেগুলো এখন পূরণ করার সময় হয়ে গেছে। ঈশা আমার কথার আগামাথা কিছুই বোঝে না। ঈশা বলে, ফর্মালিটি? কিসের ফর্মালিটি বাকি রয়ে গেছে? আমি ওর হাত শক্ত করে ধরে আমার কাছে টেনে কানের কাছে ফিসফিস করে বললাম, ভালোবাসার ফর্মালিটি। আমি তোমাকে ভালোবাসি। আমি ওর কানের কাছ থেকে মুখ সরিয়ে ওর দিকে তাকালাম। ঈশা চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, অমন করে তাকিয়ে আছো কেন? ভালোবাসাই তো চেয়েছি, বেশি কিছু তো চাইনি, অনেক হয়েছে। এবার আমি আমার অধিকার চাই। ঈশা বলে, এমন তো কোনো কথা ছিল না। আমি বললাম, কথা ছিল না তাতে কি হয়েছে, এখন আমি আমার অধিকার চাই। ঈশা বলে, বললেই হলো নাকি যে অধিকার চাই?
আমি বললাম, তাহলে তুমি আমার অধিকার দেবে না? ঈশা বলে, এমন কোনো কথা হয়নি, তাহলে দেবো কেন? আমি বললাম, তাহলে কিন্তু জোর করে আদায় করব, তখন কিন্তু কিছু বলতে পারবে না। ঈশা বলে, জোর করে মানে? বললেই হলো নাকি? এই বলে উঠে যেতে চাইলো। আমি তৎক্ষণাৎ ওর হাত ধরে আমার কোলে বসিয়ে নেই। ঈশা বলে, এটা কি হচ্ছে? আমি ওর কোমর জড়িয়ে ধরে আমার আরো কাছে টেনে বললাম, কি আর হবে, ভালোবাসা হচ্ছে। একজন স্বামী তার স্ত্রীকে আদর করছে, এটা আবার ফলাও করে বলতে হয় নাকি? ঈশা বলে, এটা কিন্তু আমাদের মাঝে ডিল ছিল না। আমি বললাম, আমাদের মাঝে অনেক কিছুই ডিল ছিল না। এই যেমন ধরো, মাঝে মাঝে তুমি আমার উপর এসে পড়ো, কখনো মাঝরাতে আমাকে জড়িয়ে ধরো, কখনো আবার আমি তোমাকে জড়িয়ে ধরে আদর করি, এগুলো কিন্তু ডিল ছিল না, তারপরও তো হয়েছে। এটা শুনে ঈশা চেঁচিয়ে বলে, কি, আপনি আমাকে মাঝে মাঝে জড়িয়ে ধরে আদর করেছেন? এটা কিন্তু একদম ঠিক করেননি। আমি বললাম, কি ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেসব যা হবার হয়ে গেছে। এখন আমরা নতুন করে জীবন শুরু করব। আমরা একে অপরকে অনেক ভালোবাসবো। অতীতে কি আসে যায় ঈশা, আমরা কি পারি না সবকিছু নতুন করে শুরু করতে, বলো? ঈশা চুপচাপ বসে আছে আমার কোলে, কোনো কথা বলছে না। আমি বললাম, চুপচাপ কিন্তু সম্মতির লক্ষণ ঈশা, আমি কি বুঝে নেব তুমি আমাকে মেনে নিয়েছো? ঈশা কিছু না বলে নিজেকে এলিয়ে দেয় আমার বুকে। আমি ওকে দু হাতে আঁকড়ে ধরলাম, বুঝতে পারলাম ও মেনে নিয়েছে আমাকে। আমি ওকে পাজা কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। ঈশা বলে, এসব করা কি এখন ঠিক হবে? দেখুন, আপনি কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হননি, পরে যদি আপনার কোনো ক্ষতি হয়। আমি বললাম, কিচ্ছু হবে না, আমি এখন অনেকটা সুস্থ আছি। আর একটা কথা, তুমি আমাকে তুমি করে বলবে, কি আপনি আপনি করছো? ঈশা বলে, আমার সময় লাগবে। আমি বললাম, ভালোবাসার কথা বলতে না হয় সময় লাগে, কিন্তু আমাকে তুমি করে বলতে আবার সময় লাগবে কেন? ঈশা বলে, আপনি বুঝবেন না, মেয়েদের সব কিছুতে একটু সময় লাগে। আমি বললাম, তাই বুঝি, কিন্তু আমার সময় লাগে না। আমি এখন এই মুহূর্তে আমার ভালোবাসা উজাড় করে দেব। এই বলে ওকে জড়িয়ে ধরতে গেলেই ঈশা বাধা দেয়। আমি বললাম, কি হলো আবার, বাধা দিচ্ছ কেন? ঈশা বলে, ভয় করছে আমার। ওর কথা শুনে আমি একটু অবাক হলাম। ভয় লাগছে মানে? আমি বললাম, ভয় লাগছে মানে, কিন্তু কেন? ঈশা বলে, সেদিন রাতে আপনি আমার সাথে কি করেছেন একমাত্র আমিই জানি। সকালে আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করেছেন আপনি। তাই আমার ভয় করছে, যদি সেই রাতের মতো আজ রাতেও আপনি সেরকম কিছু করে বসেন, তখন কি হবে? আমি ওর কথা শুনে হেসে উঠলাম। আমি বললাম, ঈশা, আমি তখন নেশা করেছিলাম, কিন্তু এখন তো নেশা করে নেই, ভালো মন্দ বোঝার মতো অবস্থায় আছি আমি। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। ঈশা বলে, যদি ব্যথা পাই আমি? আমি বললাম, ব্যথা পেলেও আমাকে বলবে, তোমাকে কষ্ট দিয়ে আমি কিচ্ছু করব না, কথা দিচ্ছি। এবার তাহলে একটু আদর করি। ঈশা বলে, হুম। আমি বললাম, 1 মিনিট, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে আদর করতে দিচ্ছ যে? আমার কথা ঈশা প্যাচে পড়ে গেল। কি বলবে এখন? আমি হঠাৎ এমন প্রশ্ন করব সেটা সে বুঝতে পারেনি। আমি বললাম, কি হলো বলো। ঈশা আমার কথায় ঝাঁজিয়ে উঠে বলে, উফ, তুমি না বেশি কথা বলো, তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে আমি আদরও করতে দেব না। এই বলে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে ফিরতে চাইলো, কিন্তু আমি ওকে আবার আমার বুকে টেনে নিয়ে বললাম, এই পাগলি, তুমি যে আমাকে ভালোবাসো সেটা বললেই তো পারো। ভালোবাসো, অথচ প্রকাশ করতে চাও না, এমন কেন তুমি? ঈশা বলে, কে বলেছে তোমাকে আমি তোমাকে ভালোবাসি? আমি বললাম, তুমি আমাকে এখন না, অনেক আগে থেকেই ভালোবাসো, আমি তোমার আচার আচরণে বুঝতে পারি, কিন্তু তুমি প্রকাশ করো না। আমি তোমার সাথে যে অন্যায়টা করেছি, তুমি জেনেও আমাকে একটু বকা দাওনি, একটু চোখ রাঙিয়ে এটা বলনি আপনি কেন করলেন আমার সাথে এমন। এই 1 বছরের বিয়েতে হাতে গোনা কয়েকদিন হয়তো তুমি আমার বুকে এসে ঘুমাওনি। এছাড়া প্রতিটা রাত তুমি আমার বুকে আমাকে জড়িয়ে ঘুমিয়েছো, আমাকে বিশ্বাস করে আমার পাশে ঘুমিয়েছো, এরপরও বলছো তুমি আমাকে ভালোবাসো না। আর কি প্রমাণ চাও তুমি বলো? ঈশা বলে, ভালোবাসি তো কি হয়েছে? সবকিছু খুলে বলতে হয়, বুঝে নিতে পারো না কিছু? আমি বললাম, বুঝেছি বলেই তো কাছে টেনে নিয়েছি ম্যাডাম, আপনি যে আমাকে ভালোবাসেন সেটা জানি বলেই তো আর দূরে রাখতে ইচ্ছে করলো না, তাই তো কাছে টেনে নিয়েছি ভালোবাসার জন্য। দেখো, অনেক হয়েছে, আর পারছি না। যার বউ এত সুন্দরী, সে কি করে ধৈর্য ধরে থাকবে বলো তো? 1 বছর যে কিভাবে নিজেকে আটকে রেখেছিলাম সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না ঈশা। ঈশা আমার নাক টিপে ধরে বলে, যার স্বামী এত সুন্দর এত হ্যান্ডসাম, সে কি করে তার স্বামীকে ভালো না বেসে থাকবে বলো তো? আমি বললাম, ওরে দুষ্ট, আমার ডায়লগ আমাকে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে ঝাঁপিয়ে পড়লাম ঈশার উপর, ওকে জড়িয়ে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিলাম। অনেকক্ষণ শক্ত করে জড়িয়ে রেখে নিজের মনকে শান্ত করলাম। আজ থেকে ও আমার। ঈশার মুখ তুলে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, আই লাভ ইউ, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। এই বলে আরো একটা চুমু দিলাম ওর কপালে। ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করতে লাগলাম। বেশ তৃপ্তি নিয়ে ওর ঠোঁট চুষতে লাগলাম। আমার এক হাত ওর নাভি আর পেটে ঘোরাফেরা করছে। ঈশার ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে ওর গলায় কিস করতে লাগলাম। এক হাতে ওর বুক চেপে ধরলাম। তাতে ঈশা কেঁপে উঠে আমাকে খামছে ধরলো। ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে লাগলাম ওর প্রতিটা অঙ্গে অঙ্গে। একসময় মুখ গুজে দিলাম ওর বুকে। 2 হাত বিচরণ করতে লাগলো সারা অঙ্গ জুড়ে। আমার প্রতিটা ছোঁয়ায় ঈশা কেঁপে কেঁপে উঠছে। পরম সুখে চোখ বন্ধ করে অনুভব করছে আমার ভালোবাসা। ভালোবাসায় যে এত সুখ আগে বুঝতে পারিনি। একসময় দুজন সহবাসে লিপ্ত হলাম। দুজন দুজনকে ভালোবেসে ভরিয়ে দিলাম।
দুজনের মাঝে যত দূরত্ব ছিল আজ সব দূর করে দিলাম, মিলে গেলাম দুজন একাকার হয়ে। এভাবে পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। মানুষের জীবনে ভালোবাসা অনেকভাবে আসে। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রথম দেখাতেই ভালো লেগে গেল, তারপর ভালোবাসা হতে কতক্ষণ। টিউশন পড়ছেন, সেখানেও আপনার সাথে কেউ পড়ছে, তাকে দেখেই আপনার ভালো লাগলো, তারপর হয়ে যায় ভালোবাসা। ভালোবাসার অনেক মাধ্যম আছে, যা বলে শেষ করা যাবে না। তবে একটা কথা খুবই সত্যি, ভালো লাগা আর ভালোবাসাটা এক হয় না। ভালোবাসাটা আলাদা সাবজেক্ট আর ভালো লাগাটা আলাদা সাবজেক্ট। দুটো কখনই এক হতে পারে না। একটা গান আছে, চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পাওয়ার সাহায্যে জাগে, তবু ভালোবাসা ভালো লাগা এক না। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। জানি না আজকে আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগবে। শরীর অসুস্থ, তারপরে ভয়েসটা রেকর্ডিং করলাম শুধু আপনাদের জন্য। আপনারা সবাই ওয়েট করছেন এই গল্পের শেষ অংশটা শোনার জন্য। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা অনেক সাপোর্ট করাতে আমি এতটুকু পর্যন্ত এসেছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।